আমার মায়ের কাছে ফিরে যাই। ওরা চলে আসবে সিনান সোনা, প্লিজ আমার সাথে এসো, প্লিজ এসো, তারা চলে আসবে। কাছে এসো না। ওকে, এটা তোমার দোষ না মোস্তফা, তোমার দোষ ছিল না। আমি সব সময় তোমাকে অপমান করেছি, সব সময় তোমাকে ছোট করেছি, ঘৃণা করেছি। আমি স্বীকার করছি। এসব বাদ দাও। এসব ভেবে এখন আর কোনো লাভ নেই, এখন সব অতীত। বাদ দাও। তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, সত্যি। রেবেকা, দয়া করে সিনানের কথা ভাবো, ওর কথা একটু চিন্তা করো। সিনানের তোমাকে প্রয়োজন। তোমরা তিনজন মিলে এখন সম্পূর্ণ একটি পরিবার। তোমাদের এই দুনিয়াতে আমার কোনো জায়গা নেই মোস্তফা। রেবেকা, রেবেকা, আমার কথা শোনো। কেন শুনবো তোমার কথা? আচ্ছা ঠিক আছে, আমরা পরে কথা বলবো, সবকিছু ঠিক হয়ে যাবে। দয়া করে তুমি এখন শান্ত হও, আমার কথাটা তুমি মন দিয়ে শোনো। আমার হাতটা ধরো, প্লিজ ধরো। এসো, আমার হাতটা ধরো রেবেকা, ধরো। রেবেকা, এসো, শান্ত হও। এসো, সাবধানে রেবেকা, আস্তে আস্তে বাধা। ভয় পেও না, কিচ্ছু হয়নি। আমার হাতটা ধরে রাখো। আমি আর নিতে পারছি না। আমি কি করব? আমি সত্যি আর নিতে পারছি না। এখন সব ঠিক আছে, একটু শান্ত হও। সব ঠিক হয়ে যাবে। তোমার মা ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। তুমি ঠিক আছো? আমি ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা ওকে আবার নিয়ে যাবে। তুমি এখন যাও, ঠিক আছে? ঠিক আছে বাবা। পুলিশের নাম মোস্তফা কারাইল, সে একজন চিফ। এখন অনুমান করো তার বাবাকে কে? ইসমাইল কারাইল, পার্লামেন্টের মাদক দমন বিভাগের প্রধান। হায় আল্লাহ, তুমি কি বলছো? হে তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। হ্যালো, কি করছো তুমি? ও কি তোমাকে ডেকেছে? হ্যাঁ, কোনোভাবে সে আমার নাম্বার পেয়েছে, এখন দেখা করতে চায়। বাহ, চমৎকার। তারপর তুমি কি বললে? প্রথমেই রাজি হয়নি, বলেছি দেখি সম্ভবত। এই তো। খেলাটাকে এত কঠিন করে ফেলছো কেন তুমি? সে যদি কনফিউজড থাকে তাকে গ্রিন সিগন্যাল দাও। একবার রেড সিগন্যাল, একবার গ্রিন সিগন্যাল, সব হাতে ধরে শেখাতে হবে। আচ্ছা ঠিক আছে, পরের বার সরাসরি হ্যাঁ বলবো। ঠিক আছে, আমি তোমার উপর নির্ভর করছি, আমার ভবিষ্যৎ তোমার উপর নির্ভর করছে। ঠিক মতো করো। চিন্তা করবেন না মিসেস সঙ্গুল, আমি দেখছি। ঠিক আছে, পরে কথা হবে। কামালের সাথে ছিলাম, শিপিং এর লোক। সকালে আপনার কথা বলেছি, সে টাকা চেয়েছিল। বলেছি ভাইয়ের সাথে কথা বলো, কারখানার ঝামেলাও মিটেছে। ভালো। এখন বেহেজাতকে ফোন করো, তাকে জানাও যে আমাদের কাজ শেষ। জি স্যার। আমার বাবা কিন্তু কিছুই জানে না। ঠিক আছে। এদিকে দাও। এই
এই যে আমাকে দাও, এদিকে দাও দাও। আমাকে দাও দাও আমাকে দাও না। আরে দাও। আরে দাও দাও আরে বলটা এদিকে এদিকে দাও 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 এখানে দাও এখানে দাও, দাও দাও বল দাও আমার কাছে দাও আমাকে দাও। না 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 পারবো পারবো আমি পারবো সকাল সকাল এসব কি? তোমরা এখানে কি করছো? আস্তে দাঁড়াও। থামো, আমি বলেছি থামো, থামো বলছি। সকাল সকাল এখানে কি? অন্য কোথাও খেলো। তুমি খেলতে পারো না আমি একজন স্ট্রাইকার ছিলাম, বলটা আমাকে দিয়ে দাও। উফ, সকাল সকাল এই অবস্থা কেন? আমরা কি বার্সেলোনা ফুটবল লিগে খেলছি? আমাদের যা আছে তা দিয়ে তো আমরা খেলি। আমরা বারবার ম্যানেজারকে বলেছি, কিন্তু পাত্তাই দেয়নি। একটা সাধারণ বল আমাদের কাছে আসলে একটা স্বপ্ন। আমরা চাই একটি ভালো বল দিয়ে খেলতে। আমরা চাই আমাদের বন্ধুদের মতো আমাদেরও ভালো জুতা থাকবে, খেলার মাঠ আরে থাকবে। থামো, বাংলা সিনেমা শুরু করে দিলে নাকি? এই যে নাও, তাড়াতাড়ি, বেশি চিৎকার করবে না। গুড মর্নিং। গুড মর্নিং সেফের কোথায় এখনো ঘুমাচ্ছে। তুমিও রাতে এখানে ছিলে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমিও এখানে ছিলাম। স্যার, এই বাচ্চাদের ফুটবলটা ফ্ল্যাট, একটা ভালো বল দরকার আসলে। একটা নতুন দলের জন্য আমাদের নতুন জুতা আর ইউনিফর্ম প্রয়োজন আমাদের একটু টাকার অভাব। আচ্ছা বলো তো, তোমাদের আসলে কি কি প্রয়োজন? ওই তো তুমি যেমন বললে, বল, জুতা, ইউনিফর্ম এসব। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, আমি আমার অফিসে। ঠিক আছে স্যার। হ্যালো। ভাই, তুমি সেফারকে নিয়ে বাড়ি আসছো তো? বাবা ফোন করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি আসবো, রাখো। ঠিক আছে, অপেক্ষা করব। ও কেমন আছে? তোমার কি মনে হয় গতকাল সে যে কি শুরু করেছিল? এদিকে আসো আসো, তুমি কোথায় যাচ্ছো? কি অবস্থা তোমার? সেফের কেমন আছো তুমি? দেখতেই তো পাচ্ছ। আসো, ওঠো, আমরা যাচ্ছি। কোথায়? বাসায়। আমি সেখানে যাব না। ভাই, বাবা ফোন করেছেন। আমরা বাইরে দেখা করব। ভাই, বাবা স্পষ্টভাবে বলেছে বাসায় আসতে। আসো ভাই, চলো চলো যাই। সাবধান সাবধান। সাবধানে থেকো। ধন্যবাদ। চলো, তোমার মুখ ধুয়ে দিই। আয়েশা আন্টি, আমার মা কি ঠিক হয়ে যাবে? হ্যাঁ অবশ্যই ঠিক হয়ে যাবে, চিন্তা করো না সোনা। এগুলো কোনো ব্যাপারই না। তোমারও কি এরকম হয়েছিল? অবশ্যই হয়েছিল। আমি নিশ্চিত আমার বাবা এর জন্য দায়ী। ঠিক বলেছ, তোমার বাবার ভূমিকা তো ছিল। আমার বাবা আসলেই খুব অদ্ভুত। একদম না, বাবা ঠিক আছে, দুনিয়াটাই অদ্ভুত। এই যে কি খবর বাবা? মা কেমন আছে? তোমার মা একটা বোমা, অ্যাটম বোমা। তোমার জন্য আমি কিছু বানিয়ে আনছি, তোমার নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। না, কি হয়েছে? কিছু না। হ্যালো, শুনলাম তুমি খুব চমৎকার একটা দিন পার করেছো। আশা করছি এরকম দিন আর কখনো আসবে না। আমার শরীরের সব শক্তি শেষ। কি খবর বলো এবার? ইন্টারনেট অন করো ভাইয়া। তুমি একটু ল্যাপটপটা অন করো তো। সার্চ করো পুলিশ চিফ মাফিয়ার এই মেয়ের সাথে আছে। পুলিশের প্রধান মাফিয়া বসের এই মেয়ের সাথে আছে। এই প্রধান ব্যক্তিটা কে ফেরিয়া? ভাইয়া তুমি দেখলেই বুঝতে পারবে। আরে
দেখো আমার নাক দেখো কি কুৎসিত দেখাচ্ছে। আমার নাক কি সত্যি এত কুৎসিত দেখতে নাকি? হ্যাঁ, দেখতেই পাচ্ছ। আমি তোমাকে আমার প্রেস এজেন্ট হিসেবে ঘোষণা করছি। ঠিক আছে, সরি তাহলে, কারণ আমি তোমাকে সামনের দিনগুলোতে একটা সস্তা মার্কেটের গেটের দারোয়ান হিসেবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, রাখছি। ধ্বংস হয়ে গেছে মুস্তাফা। আয়েশা, কসম তুমি যা ভাবছো তা না। আমরা ভালো বন্ধু। একবার শুধু তাকে জড়িয়ে ধরেছিলাম। তোমার মাথা খারাপ হয়ে গেছে? এসব কি কথা বলছো? এটা চিফ দেখবে, তোমার বাবা দেখবে, সবাই দেখবে। আরে কে দেখবে না দেখবে সেটা দিয়ে কিচ্ছু যায় আসে না, এটা একটা বানানো গল্প। বস ফোন করেছে। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ মোস্তফা, এসব কি দেখছি আমি? বলছেন স্যার? তারা আমাদের বেতন বাড়ায়নি, তাই না? কি বলছো এসব? তোমার ছবি নিউজ পেপারে এসেছে বাহারির মেয়ের সাথে। না, এটা সত্যি না। মেয়েটা কি আর বলবো স্যার। স্যার বিশ্বাস করুন, আমি যেখানে যাই মেয়েটা আমাকে ফলো করে। সে আমাকে একা ছাড়ে না। আমি তাকে বলেছি আমাকে ফলো করা বন্ধ করতে, কিন্তু সে তা করছে না। আমি তাকে বলেছি আমাদের কোনো ভবিষ্যৎ নেই, আমাদের দুজনের জগৎ আলাদা। মানে সে একজন মাফিয়ার মেয়ে আর আমি পুলিশ। সে বুঝতে চায় না স্যার। স্যার জানেন, গতকাল আমাকে জোর করে চুমু খেতে বাধ্য করেছিল। আমি পালিয়ে বেঁচেছি। শেষ পর্যন্ত তার গায়ে আমার হাতও তুলতে হয়েছিল স্যার। তুমি কার সাথে কথা বলছো বলো তো? তুমি কি এই মেয়েটিকে এখানে নিয়ে আসার জন্য একটি জাল ওয়ারেন্ট তৈরি করনি? কি? আমি জাল ওয়ারেন্ট? সিরিয়াসলি স্যার? আপনি এতটা খারাপ ভাবেন আমাকে? মনটা ভেঙে গেল। আমার কথা শোনো, কমিশনার আমাকে ফোন করেছেন। এদিকে ফরেন মিনিস্ট্রিও আমাকে ফোন করেছে। তারা এই ব্যাপারে ইনভেস্টিগেশন করবে। আয়শাকে নিয়ে এখনই এখানে আসুন। ফোনটা কেটে দিয়েছে। কি বললো? বললো আমি যেন তোমার আঙ্গুলে আংটি পরিয়ে দিই। আরো বললো আমি এরকম মেয়ে আর কোথাও পাবো না, এই সুযোগ যাতে হাতছাড়া না করি। মুস্তাফা, একদিন আমি না তোমাকে গলা টিপে মেরে ফেলবো। আমার হাতেই তোমার মৃত্যু লেখা আছে। বাবা, তুমি সত্যিই মানুষকে পাগল করে দেবে, তাই না? দেখো দেখো, একটা বাচ্চাও বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে, এসব ঠিক আছে। এখন তাড়াতাড়ি রেডি হও। কি? এখন কোথায় যেতে হবে? সে তোমাকেও ডাকছে। সেখানে গিয়ে কি বলবো? জানি না। আর আমার ব্যাপারে? এটাও কি আমার ভাবতে হবে? সবকিছু কি আমাকেই চিন্তা করতে হবে? তোমার স্কুল কখন? পেলিনের কি হয়েছে? সে কি অন্য স্কুলে গেছে? ঠিক আছে, আমি রেডি হচ্ছি, যাচ্ছি। একটা নর্মাল দিন আমার ভাগ্যে মনে হয় একটা নর্মাল দিনও নেই। কি একটা অবস্থা! তুমি কি কখনো বকবকানি মেয়ের কথা শুনেছ? সারাক্ষণ শুধু বকবক বকবক। এটি হচ্ছে তার একটা উদাহরণ। আমি শুনতে পাচ্ছি। ওয়েলকাম। থ্যাংক ইউ। ও, পালিয়ে যাওয়া বধূ এসেছে। মজা করো না সুম্বুল। আশ্চর্য, আমি শুধু একটু মজা করার চেষ্টা করছি, এতেও আমার দোষ? আমাকে একটু উঠতে হচ্ছে। কেউ কোথাও যাবে না। বসো। তোমরা দুজনেই আমার খুব কাছের মানুষ। তোমরা দুজনেই আমার সন্তান। আমি এই ছাদের নিচে কোনো বিবাদ চাই না। বিবাদ বলছেন? কিসের বিবাদ বাবা? সেফের তুমি শান্ত হও বাবা। হ্যাঁ, যা ঘটেছে তা ঠিক হয়নি, কিন্তু আমরা সবাই মানুষ। আমরা ভয় পাই, চিন্তিত হই। সেমা একটা ভুল করেছে, তাকে ক্ষমা করব এবং ভুলে যাব।
আমরা এখানে একটা পরিবার। এই ছাদের নিচে সবাই একটা পরিবার। সবাইকে এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। সীমা, তুমি ক্ষমা চাইবে। আশা করি তুমি এখন অনুতপ্ত। আমার সম্মানের ব্যাপারে কি হবে বাবা? ও আমাকে ভীষণ অপমান করেছে। তুমি ঠিক বলেছ সেফের, তোমার কথায় যুক্তি আছে। আমি এই মহিলার সাথে একই ছাদের নিচে থাকতে পারবো না। সেফের, যাকে এই মহিলা বলছো, বিয়ের দিন পর্যন্ত সে তোমার বাগদত্তা ছিল। তুমি কি বাবাকে বলবে? আমাকে কি বলবে? মেয়েতে রাতে দেখতে এসেছিল এবং সেফের এটা দেখেছে। সে তোমাকে কেন দেখতে এসেছিল? ব্যবসার জন্য। ব্যবসার কথা কি পরস্পরকে জড়িয়ে ধরে বলতে হয়? আমাকে বলো তো তুমি এখানে কি প্রমাণ করতে চাইছো? কিছুই প্রমাণ করতে চাইছি না, সব স্পষ্ট। যথেষ্ট হয়েছে, তোমরা দুজন এখন চুপ করো। আমরা বলবো আমাদের মধ্যে আসলে কিছুই নেই। আমরা শুধুই ভালো বন্ধু, আমাদের মধ্যে আসলে কোনো সম্পর্ক নেই। এটা কি তুমি মেনে নেবে? কিছু করার নেই। আমরা কেন সেখানে গিয়ে সবকিছু বলছি না? আমরা একে অপরকে অনেক ভালোবাসি, তুমি সত্যিটা জানো। সমস্যা কি? হ্যাঁ, ওরা যদি তোমাকে বরখাস্ত করে তাহলে কি করবে মোস্তফা? তাহলে আর কি হবে? আমি তখন মনে করবো যে আমি বেঁচে গেছি। তুমি কি আমার সাথে মজা করছো? তুমি বলেছিলে তোমাকে বাবার কাছাকাছি থাকতে হবে, আর তুমি এজন্য আমার সাথে ছলনা করেছো। আল্লাহ তাকে শাস্তি দিতে পারে, আমি কি করব? আল্লাহ তাকে শাস্তি দেয় দিক, কিন্তু সে আমার সামনে কেন নির্দ্বিধায় ঘোরাফেরা করবে বলো তো মোস্তফা? কারণ তুমি আমাকে নিষেধ করেছো। তাই বলো না আমাকে বরখাস্ত করলে আমি বেঁচে যাব। ঠিক আছে, ঠিক আছে, আমরা অস্বীকার করব। এবার খুশি তুমি? তাহলে আমাদেরকে আলাদা দরজা দিয়ে ঢুকতে হবে। বাবা, আমি এই মেয়ের সাথে একই ছাদের নিচে থাকতে পারবো না। আপনি আমাকে মারতে পারেন বা কোনো শাস্তি দিতে পারেন, যা ইচ্ছা করতে পারেন, কিন্তু আমি ওর সাথে এই ছাদের নিচে থাকবো না। সেফের, বাবা আমার কথা মন দিয়ে শোনো। তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু অবাধ্য হলে এই বাড়িতে আর ঢুকতে পারবে না। ঠিক আছে বাবা, কিন্তু আমার মতের কোনো পরিবর্তন হবে না। বাবা ওকে চাপ দেবেন না, এমনিতেই মন খারাপ। তুমি এটা থেকে দূরে থাকো। সেফের থাকুক, আমি যাব। আল্লাহ বাঁচিয়েছে। আমি এতে রাজি। আমিও এতে রাজি আছি। ঠিক আছে, ঠিক আছে, যারা চলে যেতে চায় চলে যাক, কিন্তু তারা আর এই বাড়িতে পা রাখতে পারবে না। যারা আমাকে ছেড়ে যায় তাদেরকে আমি আমার সন্তান মনে করি না। তাহলে ঠিক আছে বাবা, এখন থেকে আপনার আর সেফের নামে কোনো ছেলে নেই। মিস আয়েশা, আপনি কতদিন ধরে তার সাথে আছেন? এটা কি সত্য যে আপনার বাবা Please, একজন আমি এই মাফিয়া বিষয়ে ডন? কিছু বলতে চাই না। এই বিষয় সম্পর্কে আপনার মন্তব্য কি? কোন বিষয়? আপনার আর আয়েশার প্রেম? এমন কিছুই না, আমরা শুধুমাত্র বন্ধু। আপনার কি কিছুই বলার নেই? ভাই শুনুন, আমার কথা শুনুন। আমার ম্যানেজার কয়েকদিনের মধ্যে আপনাদেরকে একটি প্রেস ব্রিফিং দেবেন, ঠিক আছে? ধন্যবাদ। এটা কি শুনছি মিস আয়েশা? আমি ভেবেছিলাম তোমরা একসাথে নেই। আপনাকে আমার ব্যাখ্যা করতে হবে। তুমি নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো আয়েশা। আমার কেরিয়ারকে তুমি হুমকির মুখে ফেলেছো। চেয়ারম্যান আমাকে ফোন করেছিল। তুমি আমার সুনাম নষ্ট করছো। সবকিছুরই একটা কারণ থাকে।
যাক, অবশেষে আমার ছেলের দর্শন পেলাম। ও আমার কংগ্রেসম্যান, আপনি কেমন আছেন? তুমি এখানে কি করছো? আমরা মানুষের সেবা করতে পারছি না, কারণ তোমাদের সাথে ডিল করতে হচ্ছে। আমার আঙ্কারায় যাওয়ার কথা ছিল, কিন্তু তোমার জন্য যেতে পারলাম না মুস্তাফা। এসব কি হচ্ছে? আমি কি বলবো, মানে এসবের কোনোটাই তো সত্যি না। মুস্তাফা, তুমি আমাকে এসব শেখাতে এসো না। আমি এটা দেখছি, আমি সামনে নেব। আমি যখন এটা শুনি তখন আমার শীত দ্বারা শিউরে ওঠে। ইন্সপেক্টররা তোমার জন্য অপেক্ষা করছে, দুজন দুই রুমে। আমি তাদের সাথে কথা বলেছি, এখন তুমি তাদের বোঝাবে। আর তুমি বের হওয়ার পর প্রেসকে একটা বিবৃতি দেবে, তারা যেন আর কথা না বাড়ায়। হ্যাঁ, বুঝতে পেরেছি। সেফের যা ভাবছে তা আসলে ঠিক নয় বাহারি বাবা। এতে আমার কোনো সন্দেহ নেই। সে শুধু একটা বলির পাঠা খুঁজছে সান্ত্বনার জন্য। আপনি কি মনে করেন না বাবা, এত কিছুর পর ওর তা করার অধিকার আছে? মানে ওর কথাটাও তো ভাবতে হবে। আমার কি জোর করে ভালোবাসতে হবে? আচ্ছা, যদি বিয়ে নাই করতে চাও তাহলে বিয়ের দিন পর্যন্ত অপেক্ষা করা উচিত হয়নি। তোমার তাকে বলা উচিত ছিল যে এটা আমার পক্ষে সম্ভব না। সে তো ঠিকই বলেছে, তুমি তার মর্যাদা নষ্ট করেছ। ঠিক আছে, এই বিষয় এখানে এসে সেটা নিয়ে আর কেউ কথা বলবে না। এটাই আমার শেষ কথা। তুমি কিরকম বদলে গেছো। এখন এটা নিয়ে কথা বলা বন্ধ করো। হ্যালো সদরুদ্দিন, এটা কি করেছো? আমরা তোমার কথা মতো সবকিছু করছি। আর শুনে রাখো, সবকিছু রেডি হবার পর যদি আমি আদিল তোপালকে না পাই তাহলে আমি তোমাকে শেষ করে দেব। ঠিক আছে, কিন্তু শিপিং কি কাল রেডি হবে? হবে হবে, চিন্তা করো না। আমার কলের অপেক্ষা করো। ভালো। তোমরা দুজন কতদিন ধরে একসাথে আছো? আমরা দুজন তো একসাথে নেই। আমার কথা বিশ্বাস করছেন না কেন? কখনো একসাথে ছিলে না? মানে বলতে চাইছি, একটা ভালো লাগা কাজ করতো, কিন্তু এখন নেই। কিন্তু কেন? স্যার, আমি তার কারণে প্রায় মারা যাচ্ছিলাম। বললাম তো আপনাকে। স্যার, মেয়েটি একটা চরম মিথ্যাবাদী। হ্যাঁ স্যার, সে বাহারি মেয়ে, সেটা আমাকে বলেনি স্যার। ভেবেছিলাম ও একজন এক্স পুলিশ, কিন্তু ও আমার পরিবারকে ধরতে চেয়েছিল। কি আর বলবো, ও আমার দেখা সবচেয়ে বড় মিথ্যাবাদী। আমি যদি মরেও যেতাম তার কাছে যেতাম না, যদি জানতাম সে বাহারির মেয়ে। সত্যি আমি সত্যিটা জানতে পেরেছি, ও আমার ইমোশন নিয়ে খেলতে চেয়েছিল। যখন আমি সত্য জানতে পারলাম, আমি তাকে সাথে সাথে ছেড়ে দিই। তারপর সে সম্পূর্ণ পাগল হয়ে গেল। পাগল। এখন সে আমাকে সারাদিন তাড়া করে। আমি তাকে এতবার বললাম যে আমাকে একা ছেড়ে দিতে, কিন্তু সেটা করছে না। আমি ওকে কয়েকবার ছেড়ে দিয়েছি, কিন্তু ও আমাকে ছাড়তে পারেনি, পারতই না। কি করেছে জানেন? আমার বাসায় ঢুকেছিল, জানালা ভেঙে। সবাই এটা দেখেছে। কেলেঙ্কারি করেছিল। আমি তাকে বলেছিলাম আমার স্ত্রী আছে, আমি তার কাছে ফিরে যাব, কিন্তু সে আমাকে পাত্তাই দিচ্ছে না। সে বলে যে আমি যদি তার না হই, আমাকে মারবে, নিজেও মরবে। এভাবে থ্রেট করে। একবার গ্রিসে গিয়েছিলাম আমি, সেখানেও চলে এসেছে। সে বিয়ে করতে জোর দিচ্ছিল। ও আল্লাহ, আমাকে রক্ষা করো। শুধু বলে বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো, বিয়ে বিয়ে। পাগল হয়ে গেছি। জানেন, আমাকে বলেছিল আমি নাকি সুদর্শন এবং বুদ্ধিমান, কিন্তু আমি জানি তো আমি কি। আবার বলে আমি নায়কের মতো। কিন্তু স্যার, আমি তো রকস্টার। আমাকে দেখলেই তো বোঝা যায়। কি বোঝা যায় না স্যার? আমি কি বলবো, আপনারাই বিবেচনা করুন। ও কি মনে করে জানেন? ও একজন রকস্টার। ও মনে করে ওর একটা সুন্দর কণ্ঠ আছে, কিন্তু তার কণ্ঠ সত্যি খুব বাজে। আমার বন্ধুর বিয়েতে একটা রোমান্টিক গান গেয়েছিল, লজ্জায় আমি পালিয়ে এসেছিলাম। কিন্তু আল্লাহ আমার প্রার্থনা শুনেছেন। আমরা বিয়ে করব না, বেঁচে গেছি। আল্লাহ আমার প্রার্থনা শুনেছেন। আল্লাহ, আমি এখন স্বাধীন। বিয়ে হবে না, বিয়ে হবে না। আমরা কি আমাদের রোগীদের একটু যত্ন নিয়ে সেবা করতে পারি? মানে তারা এমনিতেই অসুস্থ, তাই অপেক্ষা না। ঠিক আছে, অবশ্যই মেলিসা ম্যাডাম। ঠিক আছে, তাহলে ভালো থাকো। ও হ্যালো মিস্টার বাহারি। হ্যালো।
কেমন আছেন আপনি? ভালো। আপনাকে ধন্যবাদ বলার সুযোগ পাইনি মিস্টার বাহারি। আপনার প্রতি সত্যিই কৃতজ্ঞ। আরে ব্যাপার না, এটা তেমন কিছু না। মিস্টার বাহারি, যদি আপনি আজ রাতে ফ্রি থাকেন, ডিনারে ইনভাইট করতে চাই। আমরা প্রতি মাসে একবার বন্ধুদের সাথে দেখা করি। আসলে খুশি হব। একটি নিমন্ত্রণ ফিরিয়ে দেয়া আমাদের নিয়মের বিরুদ্ধে, আর সেই নিমন্ত্রণ যদি আপনার কাছ থেকে আসে। ধন্যবাদ। আমি আপনার জন্য 8টা থেকে ওয়েট করব। ঠিক আছে, আমি থাকবো। তাহলে দেখা হচ্ছে। ইনশাআল্লাহ। আসলে সত্যি বলতে সে আমার টাইপেরই না। হ্যাঁ, ওর ওজন তো খুবই কম। আমি আসলে বলতে চাচ্ছি, কম ওজনের কাউকে জড়িয়ে ধরলে মনে হবে যে বাতাসকে জড়িয়ে ধরে আছি। ওর ক্ষেত্রে ব্যাপারটা তাই হয়। ওর দুটো চোখ দুরকম, একটা চোখ মনে হবে বাম দিকে যাচ্ছে, তো আরেকটা মনে হবে ডান দিকে যাচ্ছে। আমি সত্যি বলছি। আমার মতে সত্যি বলতে মেয়েদেরকে একটু নাদুস নুদুস হওয়া উচিত, তাই না? আই থিংক একজন ছেলের আসলে গ্ল্যাডিয়েটরের মতো হওয়া উচিত। ম্যানলি, সিক্স প্যাক, দেখতে হ্যান্ডসাম। আরো দেখেছেন তো, কিচ্ছু নেই গায়ে, কিচ্ছু নেই, হ্যান্ডসাম হতো না। যেদিন আমরা ব্রেকআপ করলাম, আমি 7টা ছাগল কোরবানি দিয়েছি, আর এই বিষয়ে রিস্ক নিতে চাই না। কি করেছি জানেন? গরু কোরবানি দিয়েছি। আমি 100টা মিসকিন খাইয়েছি। এই ছবিগুলো সম্পর্কে কি বলবেন? এই ছবিগুলো আসলে ফটোশপে এডিট করা। ফটোশপে এডিট করা? আমাদের সম্মান। এটা ফটোশপে করা না? উফ, আল্লাহ, এসবের মানে কি বলুন তো? এটা গতকাল তোলা। আমার যে রিপোর্টার এটা তুলেছে তার সাথে কথা বলেছি। উফ, আল্লাহ রহম করো। আমি এখন কি করব? বড় ভাই, তাহলে সেফেরও চলে গেল? বোকার মতো কথা বলো না তো, অসম্ভব। সে এখানে ফিরে আসবেই ভাই। দেখো, যদি সত্যি সে চলে যায়, আমিও যাব। যদি তুমি না থাকো, সেফেরও না থাকে, আমরা এখানে থেকে কি করব? একটু আমাকে বলো তো। ইমোশনাল হয়ে গেলে। হ্যালো। হ্যালো এজেন্ট। এজেন্ট, তোমার কাছে একটা অনুরোধ আছে। তোমার অনুরোধটা নিশ্চয়ই হাস্যকর হবে। আমার ওষুধ শেষ হয়ে গেছে। তুমি আমাকে ফার্মেসি যেতে বলছো? তুমি কি আমার সাথে দেখা করবে? ওষুধ নিয়ে আসবো। ওকমিও দানিতে আসো, স্কুলের সামনে দেখা করব। ওষুধ কি নিয়ে আসবো নাকি না? আগে গাড়ি নিয়ে আসো। ভাই, আমি শপথ করছি, সে সম্পূর্ণ অন্য জগতে আছে। আমার পক্ষে সে কি বলছে তা বোঝা অসম্ভব, বুঝলে? কখনো পরিষ্কার, কখনো ঝাপসা, কখনো সামনে, কখনো পেছনে, কখনো বাম দিকে, কখনো ডান দিকে। ওকমিয়া দানিতে স্কুলটা কোথায়? তোমার কি মিস্টার হায়রুল্লাহর কথা মনে আছে? হ্যাঁ, ওখানে স্যুপ খেতে গিয়েছিলাম। হ্যাঁ, তার দোকানের ঠিক সামনে নুরুল্লাহ সিঙ্গারার দোকান। ওখান থেকে ডান দিকে গেলে সাদুল্লাহকে দেখবে খাসির হালিম বিক্রি করছে, আর ওখান থেকে আরেকটু বামে গেলে ফয়জুল্লাহকে দেখবে গরম গরম জিলাপি ভাজতে। সেখান থেকে সোজা নাক বরাবর গেলে তুমি স্কুলটি পেয়ে যাবে। আর তুমি কি জানো, এই 4জন চাচাতো ভাই, তারা সেখানে একসাথে থাকে আমার বদৌলতে। ব্যাপারটা দারুণ না? আর হ্যাঁ, ওই সাদুল্লাহ আসলে একটি মেয়ের সমস্যার জন্য হায়রুল্লাহকে গুলি করেছিল, 2 মাস জেলে ছিল। আচ্ছা ভাই, তুমি সকালে কি খেয়েছো? কেন, লোকেশন বোঝোনি? ও আল্লাহ, সবাই পাগল। আমার মনে হয় তাদের মধ্যে আসলে সম্পর্ক আছে। এটাই সন্দেহ করেছিলাম।
এখন আমরা কি করব? আমরা তদন্ত শুরু করব। সে একজন সাক্ষীর সাথে খারাপ আচরণের কারণে ইনভেস্টিগেশনে আছে। বরখাস্ত করব। মানে সে কমিশনে থাকবে, আবার একই সাথে একজন মাফিয়ার মেয়ের সাথে সম্পর্ক রাখবে। এটা তো মেনে নেওয়া যায় না। আমাকে তোমরা কিছুটা সময় দাও। মোস্তফা আমার ছেলে, হয়তো আমি একটি সমাধান খুঁজে পাবো। মোস্তফাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। তোমাকে বরখাস্ত করা হলো, মানে তোমার সব চালাকি ধরা পড়ে গেছে মোস্তফা। তুমি কেন এমন আচরণ করছো? মোস্তফা, নিজেকে সামলে নাও। ওর জন্য নিজেকে শেষ করছো। কারণ আমি সেই মেয়েটার প্রেমে পড়েছি। ঠিক আছে, আমাকে বরখাস্ত করো বা অন্য কোথাও পাঠাও, যা ইচ্ছা করো, আমাকে শাস্তি দাও। আমার এখন লুকানোর আর কিছু নেই। তুমি যদি চাও আমি প্রেসকে পুরো সত্যিটা বলতে পারি এবং তারপর সব শেষ। দাঁড়াও, কথা শোনো। কোনো ধরনের বোকামি করো না। তুমি বাইরে যাবে এবং একটি ঘোষণা দেবে যে এটা একটা ভুল বোঝাবুঝি, তারপর সব আমি দেখব। মোস্তফা, আমরা কিন্তু এটাই চাই। তুমি কোন অধিকারে আমাদের ডিপার্টমেন্টকে ধ্বংস করছো? এসব তুমি বন্ধ করো। সবাই বলবে মাফিয়া এবং পুলিশ একসাথে কাজ করছে। তাহলে তাই হোক, তাহলে তাই হোক স্যার, আমার কোনো সমস্যা নেই। যদি তা ঘটে সবার জন্য খারাপ হবে। তুমি অস্বীকার করবে, তোমার বাবার জন্য করবে। ঠিক আছে, তাই করব। কি করছো? ওরা আমাদের দেখে ফেলবে। আমরা সবকিছু বলে দেব। আমার মনে হচ্ছে ও পানি খোলা করবে। কিছু একটা করতে হবে। আপনি কোনো ঘোষণা দিতে হ্যাঁ, কিছু একটা বলতে চাও? আমি বলছি এই দুই নিষ্পাপ মানুষের লুকানোর তেমন কিছু নেই। তারা একে অপরকে অনেক ভালোবাসে। ও আমার ছেলে, কাজের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান, একজন সম্মানিত পুলিশ অফিসার। আর এই মেয়েটি তার একমাত্র ভালোবাসা। আর ও একজন সফল ডাক্তার। এখন এই দুজন একে অপরকে ভালোবাসে। এটি কি অপরাধ নাকি পাপ? তাই না? আমরা জানি মিস আয়েশার বাবা বাহারি উম্মান। এও মানছি তার বিরুদ্ধে আন্ডারগ্রাউন্ড অপরাধ জগতের অংশ হওয়ার অভিযোগ আছে, কিন্তু সে তার বাবাকে এতটাই ঘৃণা করে যে নিজের পদবিও পরিবর্তন করেছে। তাই আমি আবার জিজ্ঞেস করছি, এখানে তার দোষ কোথায়? আপনারা কি মনে করেন না যে এটা তার জন্য একটি বিচার বহির্ভূত শাস্তির মতো? বাহারি উম্মানের অপরাধের জন্য এই দুজনকে কষ্ট দেওয়া নিশ্চয়ই ঠিক হবে না। প্লিজ বুঝার চেষ্টা করুন, দয়া করে আর কথা বাড়াবেন না। আপনার কি কিছু বলার আছে? দয়া করে এখন আমাকে মাফ করুন। ও সদরুদ্দিন, তোমাকে খুশি দেখাচ্ছে। তুমি কি বাইরে যাচ্ছ? ঘরের ভেতরে এই ডানা কাটা পরিসহ্য হচ্ছে না। তুমি আমাকে ঘৃণা করো, তাই না? আশ্চর্য, কিভাবে বুঝলে? আমি আসলে তোমাকে তেমন পাত্তা দেই না। তুমি আমার মন ভেঙে দিলে। শুধু ওই কুৎসিত মন না, আমি হাসতে হাসতে তোমাকেও ভাঙবো। মারিয়া, মারিয়া, সদরুদ্দিন কি তোমার কাছে যাচ্ছে বলো তো? দারুণ, ঠিক আছে, আগে তুমি এটা শেষ করো। জাস্ট একটা নাটক হলো, আর পরিষ্কার ভাবে সে আমার বাবাকে অপমান আয়েশা, করলো। আয়েশা ঠিক আছে, এটা শেষ করার জন্য প্রয়োজন হলে আমি পদত্যাগ করব। আশ্চর্য মোস্তফা, আমার কথা কানে যাচ্ছে না। আমি বলেছি রিজাইন করো না। ইন্টেলিজেন্স কি তোমার কাছে আসেনি? তোমার বাবার কাছাকাছি থাকতে বলেনি? হ্যাঁ হ্যাঁ বলেছে। তাহলে তোমার কাজ তুমি করছো না কেন? ওই লোকটাকে জেলে পাঠাও আমাদের সবার জন্য। প্রতিবারই যখন ও আমার সাথে কথা বলে আমি নিজেকে সামলাতে পারি না কোনোভাবে। ও আমার ভাইকে খুন করেছে। আমি সত্য জানা সত্ত্বেও তোমাকে হেল্প করছি। এখন আমার জন্য হলেও
আমার কথাটা ভাবো। ঠিক আছে আয়েশা, তোমার কথা স্বীকার করছি, তুমি ঠিক বলেছো। তুমি একদম ঠিক বলেছো, কিন্তু আমি কি করতে পারি? আমার মধ্যে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। দয়া করে তুমি একটু বোঝার চেষ্টা করো। রেবেকাকে নিয়ে, সিনানকে নিয়ে, তোমার বাবাকে নিয়ে আমি আর কতজনের সাথে ডিল করব? সবার সাথে লড়বো কিভাবে? তাহলে কিছুই করো না। তুমি যদি কিছু না করো আমি করব। কি করবে তুমি? আমি বাবার কাছে যাব, এরপর বাবা সব সামলাবে, কারণ আমি আর নিতে পারছি না। মোস্তফা, তুমি আমাকে বোঝার চেষ্টা করো, তুমি পারছো না। একটা মেয়ে কখনো একটা ছেলের কষ্ট বুঝতে পারে না কেন? মেয়েরা কেন এমন হয়? গ্রেট নিউজ, তারা সত্যিই আপনাকে পছন্দ করেছে। রিয়াকশন কি? তারা বলছে ভালোবাসার রক্ষক। এটাকে বলে ক্রাইসিস ম্যানেজমেন্ট হাসান। এটাই আমার স্পেশালিটি। আমি অবাক হয়েছি। ফেসবুকে নিশ্চয়ই ভাইরাল হয়ে গেছি। একটা পডকাস্ট করো, সেখানেও কিছু কথা বলবো। আর হ্যাঁ, একটা পোল তৈরি করতে বলো রিয়াকশন দেখার জন্য। প্রেস এজেন্ট আমাকে এখন বলেছে যে আপনি টিটি। এটা কি? মনে হয় ভালো কোনো জিনিস, ট্রেন্ডি টপিক। হতেও পারে, আবার নাও হতে পারে হাসান। ট্রেন্ডি টপিক। আমি আর কোনো নতুন বিপদ চাই না। ওই বেহেচেদ এখন কি করছে জানো তুমি? সে কিছু একটা করছে, আমরা শীঘ্রই জানতে পারবো। তার উপর কড়া নজর রাখো। সে যে কোনো কিছু করতে পারে যখন তখন। সাবধান। চিন্তা করবেন না। আমি তোমাকে বিশ্বাস করি, একই সাথে সেমাকেও। ও আসলে এসব কিছুর কারণে একটু বিক্ষিপ্ত হয়ে আছে, কিন্তু আমাদের এটা সমাধান করতে হবে। কিন্তু আপনি ওকে ছাঁটাই করেছেন। আমি তার বাবা, মনে রাখবে। সে আসবে এবং ক্ষমা চাইবে, এবং আমি তাকে ক্ষমা করব। এটাই আমার নিয়ম। আপনি এই ব্যাপারে ভালো বুঝবেন। বাবা আজকে নিউজ দেখেছেন? আজ সকালে ইসমাইল কারাইল পুলিশ বিভাগে এই আলোড়ন সৃষ্টিকারী প্রেমিকদের পাশে দাঁড়িয়েছেন। কিসের আলোড়ন? আয়শা আর মোস্তফার ছবি দিয়ে নিউজ আমি করেছে। বলছি, এই দুই নিষ্পাপ মানুষের লুকানোর তেমন কিছু নেই। তারা একে অপরকে অনেক ভালোবাসে। ও আমার ছেলে, কাজের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান, একজন সম্মানিত পুলিশ অফিসার। আর এই মেয়েটি তার একমাত্র ভালোবাসা। আর ও একজন সফল ডাক্তারও। এখন এই দুজন একে অপরকে ভালোবাসে। এটা কি অপরাধ নাকি পাপ? তাই না? আমরা জানি মিস আয়েশার বাবা বাহারি উম্মার। এও মানছি তার বিরুদ্ধে আন্ডারগ্রাউন্ড অপরাধ জগতের অংশ হওয়ার অভিযোগ আছে, কিন্তু সে তার বাবাকে এতটাই ঘৃণা করে যে নিজের পদবিও পরিবর্তন করেছে। তাই আমি আবার জিজ্ঞেস করছি, এখানে তার দোষ কোথায়? আপনারা কি মনে করেন না যে এটা তার জন্য একটি বিচার বহির্ভূত শাস্তির মতো? বাহারি উম্মানের নিজের অপরাধের জন্য এই দুজনকে কষ্ট দেওয়া নিশ্চয়ই ঠিক হবে না। এটা বন্ধ করো। আমি বুঝলাম না আয়শা কিভাবে তাকে এমন কথা বলতে দিল। উফ, এই কারাইল আগুন নিয়ে খেলছে। সে কি করার চেষ্টা করছে? এসব কি করছো মা? বাবা, তুমি আমার উপর রাগ করো না। রেবেকার একটা প্রবলেম হয়েছে। ইসমাইল কারাইল কি কথা বলছে? তুমি কেন তাকে এমন কথা বলতে দিলে? বাবা, এসব কথায় কান দিও না। এটা জাস্ট মোস্তফাকে কোণঠাসা করে দেওয়া ছাড়া আর কিছুই নয়। সত্যি আয়শা, তাই কি? সে পুরো দেশের সাথে কথা বলছে, বলছে যে তুমি আমাকে ঘৃণা করো। বাবা প্লিজ, ও শুধু একটা ফাঁদে ফেলার চেষ্টা করেছে। ঠিক আছে, আমি দেখি কি করা যায়, কিন্তু মনে রেখো সেটা নিয়ে পার পাবে না। ওয়েলকাম। তুমি দেখছি আমাকে না দেখে থাকতেই পারছো না। একজন পুরুষ প্রতিদিন তোমার মতো সুন্দরী নারী দেখে না। এটা একটা সৌভাগ্য বলতে পারো। থ্যাংক ইউ বলবো? আবার এনেছো? যতক্ষণ না তুমি না মানো। অনেক সুন্দর। ঠিক আছে, আমার গলায় পরিয়ে দাও।
হ্যাঁ বা না বলো, ঠিক আছে? আপনি কেমন আছেন খালা? নেকলেস হ্যাঁ খালা। অনেক বেশি দামি। হ্যাঁ, অনেকটা সুস্থ। তুমি এটা আমাকে দেবে, তুমি শুনছো? আজ আমার একটা কাজ আছে, আমরা রাতে দেখা করি। ঠিক আছে। তুমি কি ধরনের পোশাক পরেছো? একদম বাড়াবাড়ি রকমের ভদ্র হয়ে গেছে মারিয়া। খালা, আমরা পরে সামনাসামনি রিপোর্টগুলো নিয়ে কথা বলি। ঠিক আছে, পরে দেখা হবে। দেখা হবে। দুঃখিত, খালা কথা বলতে খুব ভালোবাসেন, সময় বোঝেন না। খাবার অর্ডার দিই আমরা। ঠিক আছে। হাসপাতাল থেকে চুরি করব। কি বললে? তুমি পাগল হয়ে গেছো? করতে হবে, আর কোনো উপায় নেই। কি সুন্দর করে মজা করছে। তুমি কি আসলে সিরিয়াস? এই যে নাও, এটা পরে নাও। ডাক্তারের পোশাক? জুলফিকার, তুমি একটু মাথাটা খাটাও তো। তুমি ডাক্তার হবে এবং আমি রোগী হব। ড্রাগ গুদামে ঢুকবো এবং তুমি ওষুধগুলো নিয়ে চুপচাপ চলে আসবে। এই যে এখানে ওষুধগুলোর নাম আছে। একটা কথা জিজ্ঞেস করি, আমরা কেন সাধারণ মানুষের মতো গিয়ে ডাক্তারকে বলছি না? কারণ তাদের কাছে এটা রেকর্ড থেকে যাবে। আমার কোথাও কোনো রেকর্ড নেই, চাইও না থাকুক, বুঝতে পেরেছো? কিন্তু যদি রেকর্ড থাকে? চলো।